আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আমি কিছুটা বিব্রত অবস্থায় আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি, কারণ গত 7/10/2021 তারিখে বাংলা ভিশন টিভিতে আমার সম্পর্কে একটি বিভ্রান্তিকর খবর প্রচারিত হয়েছে। সেই সঙ্গে 9 তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায়ও একটা মিথ্যা তথ্য, যা কোথাও কখনো ঘটে নাই, এরকম একটা বিভ্রান্তিকর খবর তারা ছাপিয়েছে। এ কারণে আমার ছাত্রছাত্রী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন সবার ভিতরে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আসলে ঘটনাটা ওখানে আসলে কি ঘটছে। তো আমি মনে করলাম যে আসলে এ সম্পর্কে যে প্রকৃত তথ্য এবং ঘটনা, সেটি আপনাদের সামনে তুলে ধরা দরকার। আমার তথা কলেজের সম্মানহানিকর এই খবর প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করতে দেরি হওয়ার কারণে এ সম্পর্কিত প্রকৃত তথ্য ঘটনা আপনাদের জানাতে আমার দেরি হলো। তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার কথাগুলি শুনবেন। যে ডকুমেন্টগুলি আপনাদেরকে দেখানো হবে সেগুলি একটু ভালো করে যাচাই করবেন। যদি মনে হয় আপনাদের কারো সন্দেহ থাকে যে এগুলি সম্পর্কে প্রশ্ন আছে, তাহলে আপনারা আমার বিভাগেও আসতে পারেন, এসে সেগুলি দেখতে পারেন। এগুলি সব সংরক্ষিত অবস্থায় আছে। তো শুরু করি। প্রথমে হলো আন্দোলন প্রসঙ্গ, যেটা বাংলা ভিশন টিভি এবং কালের কণ্ঠ পত্রিকা এটা বলার চেষ্টা করেছে। তো এখন প্রকৃত বিষয় হলো, এরকম কোনো আন্দোলন যেহেতু হয়নি, সে কারণে বাংলা ভিশন টিভি তার কোনো ভিডিও দেখাইতে পারেনি এবং কালের কণ্ঠ পত্রিকাও তার কোনো ছবি ছাপায়নি। তো তারা যদি সত্য খবর প্রচার করতো তাহলে তারা সেটার ভিডিও দেখাইতে পারত, আবার কালের কণ্ঠ সেটার ছবিও ছাপাইতে পারত, কিন্তু তারা সেটি করেনি। এখন আমার প্রশ্ন হলো যে যদি কখনো এরা আবার এ ধরনের কোনো আন্দোলন ছবি বা ভিডিও দেখায় বা কলেজে এটা সংগঠিত হয়, তাহলে এটা আমি বুঝবো যে যারা বা যে চক্রটি আমার ক্ষতি করার চেষ্টায় আছে সেটি হবে তাদের দ্বারা সাজানো, উদ্দেশ্য প্রণোদিত এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের একটা অংশ। কারণ যা খবর প্রচার করেছে তখন তারা দেখাতে পারে নাই, কিন্তু ভবিষ্যতে যদি দেখায় তাহলে সাধারণ মানুষ, আমি মনে করি, সেটাই মনে করবেন। কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত খবরের প্রতিবাদ করে গত 13/10/21 তারিখে আমি তার সম্পাদক বরাবর একটি প্রতিবাদপত্র পাঠিয়েছি। সেটি এবং বাংলাদেশ ডাক বিভাগের রসিদ দেখুন। এর আগে শেয়ারবিজ পত্রিকায় প্রকাশিত একই অভিযোগের প্রেক্ষিতে আমার ছাত্রছাত্রী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীদের প্রতিক্রিয়া দেখুন। এরপর আসতেছে আব্দুল মান্নানের মজুরি কর্তন প্রসঙ্গ, যেটা ওই বাংলা ভিশন টিভি এবং কালের কণ্ঠ পত্রিকা বলার চেষ্টা করেছে যে আমি তার 10 মাসের মজুরি, অর্থাৎ মার্চ 2020 থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত তার মজুরি আমি কর্তন করেছি। এটি তাদের এই অভিযোগ এবং ব্যাখ্যা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। কারণ আপনারা জানেন যে সরকারি প্রতিষ্ঠান সমূহে সরকারের নিয়ম অনুযায়ী যারা আমরা রাজস্ব খাত থেকে বেতন ভাতা দিয়ে পেয়ে থাকি সেটি আমাদের সরাসরি অ্যাকাউন্টে যায়, আর যাদেরকে আমরা মজুরি দেই সেটি চেকের মাধ্যমেই দেওয়া হয়। তারা সেটি গিয়ে সংশ্লিষ্ট ব্যাংক থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটা, ওই চেক দাখিলের পর তারা টাকা পায়, তাদেরকে কোনো নগদ ক্যাশ হাতে দেওয়া হয় না। তো আমি তার 10 মাসের মজুরি 8টি চেকের মাধ্যমে প্রদান করেছি। 17 মার্চ 2020 করোনার কারণে যখন অফিস বন্ধ করে দেওয়া হলো, তখন আমি 3 মাস কলেজে আসতে পারিনি, যে কারণে তাদের এই মজুরিটা আমি একবারে দিয়েছি একটি চেকের মাধ্যমে, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে 3 মাসের মজুরি আমি দিয়েছি 2020 সালের 21শে জুন, এবং পরের প্রতিটি মাসের মজুরি আমি আলাদা আলাদা চেকে দিয়েছি। প্রতিটা চেকের পিছনেই আব্দুল মান্নান বুঝিয়া পাইলাম লিখে স্বাক্ষর করে সে চেক গ্রহণ করেছে। আপনারা চেকের মুড়িগুলি দেখতেছেন, তার স্বাক্ষর দেখতেছেন। এখন আপনারাই বলুন যে তাকে যদি আমি মজুরি না দিতাম তাহলে তার নামে চেক ইস্যু করলাম কিভাবে? আর চেক একাই দেওয়ার কোনো সুযোগ নাই। আপনারা দেখতেছেন যে চেকের অধ্যক্ষর স্বাক্ষর
এবং আমার স্বাক্ষর, দুইজনেরই যৌথ স্বাক্ষর আছে। কাজেই এটা প্রমাণিত যে আব্দুল মান্নান তার মজুরি বাবদ 10 মাসের মজুরি চেকের মাধ্যমেই গ্রহণ করেছে, সেটি কর্তন করার কোনো সুযোগ নাই এবং করা হয় নাই। এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। এখানে আমার একটা প্রশ্ন, যে আব্দুল মান্নানের আমি মজুরি কর্তন করলাম, তো আমরা যারা সাধারণত চাকরির উপর নির্ভর করি, কারো মজুরি কর্তন হলে তো সে পরের মাসেই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করে। তো আব্দুল মান্নানের যদি মজুরি কর্তন করা হতো, তাহলে তো সেই সময়ের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যারের কাছে তিনি অভিযোগ করতেন, এবং এই অভিযোগ করার সময় তার কিন্তু অনেক দিন ছিল। দেখেন আপনারা যে আব্দুল মান্নান অভিযোগ করতেছে তার মার্চ 2020 থেকে ডিসেম্বর 2020 পর্যন্ত আমি মজুরি কর্তন করছি। তাহলে আব্দুল মান্নান, আপনাদের ইতিমধ্যে আমি জানাইলাম যে মার্চ, এপ্রিল, মে 3 মাসের মজুরি তাকে আমি দিয়েছি জুন মাসের প্রথম সপ্তাহে। তো আমার কথা হলো যে ঘটনাটি যে অধ্যক্ষের সময়ের, সেই অধ্যক্ষকে কেন আব্দুল মান্নান লিখিত অভিযোগ দিল না বা মৌখিক অভিযোগ দিল না, বা কেন সেটি সে সুরাহা চাইল না, যদি এটি সত্য হয়ে থাকে। কিন্তু পরবর্তীকালে সে এই যে আমার বিভাগে কোনো এক আধজন শিক্ষকের সঙ্গে তার যে একটা চক্রগত সম্পর্ক আছে, যেটা পরবর্তীকালে আমি আপনাদেরকে জানাবো, তাদের এই প্ররোচনায় সে দেখেন যে 1 বছর পর সে ওই অভিযোগ আমার সম্পর্কে দায়ের করতেছে 22/6/2021 তারিখে। তাহলে আপনারাই বলুন যে ঘটনা যখন ঘটলো তখন সে অভিযোগ দায়ের করলো না, অভিযোগ দায়ের করতেছে 1 বছর পর। এরপরে আসতেছে 96,500 টাকার প্রসঙ্গ। প্রকৃত ঘটনাটা আপনাদেরকে একটু জানানো দরকার। সরকারি কলেজে যখন ছেলেমেয়েরা ভর্তি হয়, যেমন যাদের সন্তান এখন বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে, এখন তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। তো এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি এসএসসি ডকুমেন্ট ব্যতীত ভাইবাও নেবে না, ভর্তিও করাবে না। তো যেহেতু ছেলেমেয়েরা আগেই ন্যাশনাল ভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে কলেজগুলিতে ভর্তি হয়ে যায়, তো কলেজগুলি তাদের ভর্তির সময় এসএসসির ডকুমেন্টগুলি জমা রাখে। এটা ভর্তির নিয়ম অনুযায়ী সকল বিশ্ববিদ্যালয় যেহেতু করে, ন্যাশনাল ভার্সিটিও এটা করে। ন্যাশনাল ভার্সিটির শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এটি আমাদেরকেই করতে হয়। তো ভর্তির সময় আমরা এগুলি জমা রাখি। কিন্তু ছেলে মেয়েদের ভেতর কেউ হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেল, তখন সে বলে যে স্যার আমাকে 30 দিনের জন্য বা 45 দিনের জন্য আমাকে স্যার একটু দেন, ভর্তি প্রক্রিয়াটা আমি একটু দেখি, আমি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। তখন আমরা ন্যাশনাল ভার্সিটির ভর্তি বাতিলের যে প্রক্রিয়া, সেটি অনুসরণ করার জন্য একটা ফি, এটা আমাদের কলেজে 1,500 টাকা নেওয়া হয়। নিয়মটা হলো ছেলেমেয়েরা আসবে, বিভাগীয় প্রধানের কাছে দরখাস্ত করবে, বিভাগীয় প্রধান সংশ্লিষ্ট ভর্তি কমিটির যে আহ্বায়ক তাকে মার্ক করে দেবেন এবং তিনি সেটির ব্যবস্থা নেবেন। আব্দুল মান্নানকে যেহেতু আমি অফিসে গিয়েই আলমারির চাবি দিয়ে দেই, কারণ অনার্স এবং মাস্টার্স পাশ করা ছেলেমেয়েরা তাদের নম্বরপত্র ও সার্টিফিকেট নেওয়ার জন্য আসবে, আর অফিস শেষে আমি চাবিটা তার কাছ থেকে নিয়ে আমার লকারে রেখে আমি চলে আসি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ছেলেমেয়েরা সাময়িকভাবে তাদের এসএসসি ও এসএসসির নম্বরপত্র নেয়ার জন্য বিষয়টি যেহেতু প্রথম এসে অফিস সহকারী আব্দুল মান্নানকেই জানায়, তো আব্দুল মান্নান আমার অবসরেই ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে গোপনে সে আলমারি থেকে এগুলি ছেলেমেয়েদেরকে দিয়ে দিয়েছে। তো এটি রাকিব সাহেবের নজরে আসলে তিনি এবং আমি দুজনেই এটা তৎকালীন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন স্যারকে এটা অবহিত করি। তার পরামর্শ এবং নির্দেশ ক্রমেই রাকিব সাহেব আব্দুল মান্নানের কাছ থেকে টাকাটা উদ্ধার বা সংগ্রহ করেন এবং এই টাকাটি তার কাছে এতদিন ছিল। এই টাকাটি যে রাকিব সাহেবের কাছে ছিল তার বড় প্রমাণ হলো যে রাকিব সাহেব বিভাগের বিভিন্ন যে দায়িত্বে ছিলেন তার আদায় ব্যয় ইত্যাদি তিনি একটি খতিয়ান খাতায় সংরক্ষণ করতেন। আপনারা দেখতেছেন এই পেজ নাম্বার 23-এ তিনি উল্লেখ করতেছেন, এখানে তারিখ দিয়েছেন 18/3/2021, এসএসসি ও এসএসসির মূল কাগজপত্র জামানত দিয়ে ফেরত নেয়া শিক্ষার্থীদের দেয়া ফেরতযোগ্য জামানত কম বেশি হতে পারে। দেখেন এখানে টাকার পরিমাণ লিখছেন তিনি 93,000 টাকা, তারপরে সেই টাকাটা এখানে সিগনেচার দিয়ে কাটাকাটি করছেন। আগে লিখছেন 9,19,837, পরে আবার লিখছেন 9,22,441। দেখেন এখানে তার স্বাক্ষর রয়েছে। তো এটাই হলো তার বড় প্রমাণ যে টাকাটি আসলে আব্দুল মান্নান আমার সহকর্মী
মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহেবকেই দিয়েছিলেন, আমাকে দেননি। গত 11 এপ্রিল রাকিব সাহেব বিভাগের সকল সহকর্মীর স্বাক্ষরিত একটা প্রাপ্তি স্বীকার নেন আমার কাছ থেকে। সেই প্রাপ্তি স্বীকারটির মাধ্যমে এই টাকাটি তিনি আমার কাছে হস্তান্তর করেন। অবশ্য এই প্রাপ্তি স্বীকারের ভেতর ডিপার্টমেন্টের আরও বিভিন্ন খাতের টাকা সহ এটা মোট টাকার পরিমাণ হলো 4,88,250। এখানে আমার হাতে যে বিবরণীটা দেখতেছেন আপনারা লক্ষ্য করুন, এখানে লেখা আছে দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের নিকট হতে ইনকোর্স ও মৌখিক পরীক্ষা এবং ফেরতযোগ্য জামানত সহ আনুষঙ্গিক ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট বিভাগীয় কমিটি কর্তৃক সম্মানিত বিভাগীয় প্রধান মহোদয়ের নিকট হস্তান্তরের লক্ষ্যে উপস্থাপিত আয় ব্যয় বিবরণী। এই কমিটি সমূহের আহ্বায়ক ছিলেন সহযোগী অধ্যাপক রাকিব সাহেব, এখানে তার সিগনেচার দেখতেছেন। বাকি সকল সদস্য এখানে স্বাক্ষর করেছেন এবং আব্দুল মান্নানেরও স্বাক্ষর এখানে দেখতেছেন। এই বিবরণীতে আপনারা আগের যেটা প্রাপ্তি স্বীকার সেখানে দেখছেন যে টাকার পরিমাণ হলো 4,88,250 টাকা। এই বিবরণীতেও আপনারা দেখতেছেন এখানেও তারিখ দেওয়া আছে 11/4/2021 খ্রিস্টাব্দ, তারিখ রোজ রবিবার পূর্বাহ্নে, টাকা 4,88,250 টাকা। এখানে আমার গ্রহণ করার কথাটা লেখা আছে, কিন্তু আমি এখানে স্বাক্ষর করিনি, কারণ এর ভিতরে যেহেতু প্রচুর কমিটি এবং বিভিন্ন খাতের অর্থের হিসাব একখানে করা হয়েছে, তাই বিষয়টা আমার কাছে পরিষ্কার মনে হয়নি, যে কারণে আমি এটাতে স্বাক্ষর করিনি। তারা আমাকে স্বাক্ষর করে হস্তান্তর করেছে, আব্দুল মান্নানও এখানে স্বাক্ষর করেছে এবং আব্দুল মান্নান ঘোষণা দিয়েছে যে উল্লেখিত বিবরণীতে প্রদর্শিত আয় ব্যয় ও বন্টন কাজের সাথে বিভাগ সহকারী হিসাবে আমি মোহাম্মদ আব্দুল মান্নান প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলাম। তাহলে আপনারা স্পষ্টতই বুঝতেছেন যে আব্দুল মান্নানের এই স্বীকারোক্তি বা ঘোষণাই প্রমাণ করে যে আব্দুল মান্নান ওই 96,500 টাকা ছেলেমেয়েদের ট্রান্সক্রিপ্ট দেয়া বাবদ গোপনে আদায় করে নিজের কাছে রেখেছিল এবং আত্মসাৎ করেছিল, যেটা পরবর্তীকালে অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় রাকিব সাহেব সেটি উদ্ধার বা সংগ্রহ করেন। এখানে দেখেন একটা ঘোষণা বলা হচ্ছে, অর্থাৎ এই 96,500 টাকা সম্পর্কে, যে বিভিন্ন শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের জমাকৃত এসএসসি ও এসএসসি ট্রান্সক্রিপ্ট ফেরতযোগ্য জামানত নিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ফেরত প্রদান সংক্রান্ত অর্থ বিভাগ সহকারী মোহাম্মদ আব্দুল মান্নানের নিকট জমা ছিল। এরপরে দেখেন বলা হচ্ছে বিভাগের রেজিস্ট্রারের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিকট হতে আদায়কৃত ফেরতযোগ্য জামানত বাবদ 23,000, অর্থাৎ 23,000 টাকা রেজিস্টার মূল্যে জামানত আদায় করেছেন এটা রাকিব সাহেব, যেহেতু তিনি এটার সঙ্গে সংশ্লিষ্ট। এরপরে আবারও দেখেন বলা হচ্ছে উল্লিখিত জামানতের মধ্যে ইতোমধ্যে শিক্ষার্থীদের মূল কাগজপত্র বিভাগে জমা দেয়ায় আবেদন ও রেজিস্টার মূল্যে জামানত ফেরত প্রদান। টাকার পরিমাণ দেখেন এখানে বলা হচ্ছে 17,000। এখন আপনারা দেখেন যে টাকাটা আসলে রাকিব সাহেবের কাছে ছিল, এটি আমার সকল সহকর্মী অবগত মর্মে তারা এখানে স্বাক্ষর করেছেন। তো আপনারা নিশ্চয় পরিষ্কারভাবে বুঝলেন যে আসলে এই টাকাটা আব্দুল মান্নানও স্বীকার করে যে এটা ট্রান্সক্রিপ্ট ফেরত দেওয়া বাবদ জামানতের টাকা, আমার সকল সহকর্মী জানে এটা সেই জামানতের টাকা, এবং রাকিব সাহেবের কাছেই এটা ছিল। তার ডকুমেন্ট হলো রাকিব সাহেবের হাতে লেখা এই খতিয়ান খাতার তিনি যে বর্ণনা লিখতেছেন। তাছাড়া আরেকটা ডকুমেন্ট দেখুন, 24/5/2021 তারিখে তিনি আলাদা একটা হিসাব দাখিল করতেছেন, যেখানে তিনি বলতেছেন দিনাজপুর সরকারি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের শিক্ষা সফর ও ফেরতযোগ্য জামানত সংক্রান্ত আয় ব্যয় বিবরণ। তার 13 নম্বরে তিনি এটা বলতেছেন যে ফেরতযোগ্য জামানত বাবদ মোহাম্মদ আব্দুল মান্নান নিকট থেকে আদায় 96,500, এবং সেটা স্বাক্ষর করে তারিখ দিতেছেন 24/5/2021। অর্থাৎ রাকিব সাহেবের স্বাক্ষরিত যে 3টি ডকুমেন্ট আপনাদেরকে আমি দেখাইলাম, এটি প্রমাণ করে যে এই 96,500 টাকা 11/4/2021 তারিখের আগে আমার হাতে কখনোই আসেনি, কখনোই আমি এর সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। টাকাটা হলো ছাত্রছাত্রীদের টাকা, এই টাকাটা আব্দুল মান্নানের টাকা নয়। তো এখন ছাত্রছাত্রীরা যারা কোনো জায়গায় সুযোগ পাবে না বা ছোটোখাটো চাকুরির জন্য হয়তো আমাদের গরিব বা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি হয়তো কোনো চাকরি খোঁজার চেষ্টা করে, কাজও খোঁজার চেষ্টা করে, তারাও হয়তো নিয়ে গেছে।
তো তাদের কাছে তো এই ১,৫০০ টাকা অনেক বড় টাকা, তো তারা যদি আসে তাদেরকে তো টাকাটা ফেরত দিতে হবে। তাহলে স্বাভাবিক কারণেই আব্দুল মান্নানের কাছ থেকে টাকাটা উদ্ধার করা এটি আমাদের নৈতিক দায়িত্ব ছিল। এবং আব্দুল মান্নান এটি দীর্ঘ সময় ধরেই আমার সহকর্মী মোহাম্মদ রাকিবুল ইসলামকে জমা দিয়েছেন, এবং দেখেন আপনারা টাকাটা তার কাছেই ছিল। তার ডকুমেন্টে আপনারা দেখতেছেন যে রাকিব সাহেব এগুলির সঙ্গে সম্পর্কিত। বিভাগের আমারও কোনো শিক্ষক সম্পর্কিত নয়, আমিও সম্পর্কিত নই। তো আপনারা সত্যটা জানলেন। তো এখন আমি আপনাদেরকে এর শেষ অংশ বলি। আমি টাকাটি উদ্ধারের আগেই রাকিব সাহেবের কাছে যখন টাকাটি ছিল, অবশ্যই টাকার পরিমাণ আসলে অনেক বেশি, আর রাকিব সাহেব বেশ কিছু টাকা ছেলেমেয়েদেরকে ফেরত দিয়েছেন। ছেলেমেয়েরা রাকিব সাহেবের কাছে টাকা নিয়ে গেছে, তারা সংশ্লিষ্ট রেজিস্টারে সই করে নিয়ে গেছে। রাকিব সাহেবও টাকা যে প্রদান করেছেন সেখানে তারও স্বাক্ষর আছে। এই যে দেখুন সেই রেজিস্টারটি, আপনারা বলুন যে এরকম একটি ডকুমেন্টকে আব্দুল মান্নান অস্বীকার করতেছে, বা সেই চক্রটি এই ডকুমেন্ট থাকার পরেও সেই চক্রটি আমার বিরুদ্ধে আমার মান সম্মান এগুলি ক্ষতি করার জন্য মানুষকে মিথ্যা জানাচ্ছে। এরপরে আপনাদেরকে একটা জিনিস জানাই, আব্দুল মান্নান বাংলা ভিশন টিভিতে একটি অভিযোগ এনেছে আমার বিরুদ্ধে যে তার স্ত্রীর অসুস্থতা আমাকে সে জানাইছে, কিন্তু আমি তার কথা শুনি নাই, তাকে কোনো সহায়তা করি নাই। আপনারা খোঁজ নিয়ে দেখুন যে আমার বিভাগের সহকর্মী নূরে আলম সিদ্দিকী সহকারী অধ্যাপক, আমি তার মাধ্যমে আব্দুল মান্নানকে 20,000 টাকা দিয়েছি তার স্ত্রীর চিকিৎসা করার জন্য। এটা অগ্রিম হিসাবে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আব্দুল মান্নান বিভাগ থেকে যে আর্থিক সুবিধাদি পাবে, অর্থাৎ অভ্যন্তরীণ কিছু বন্টন হয়, যেমন ইনকোর্স পরীক্ষা বা কলেজ থেকে কিছু প্রাপ্য হয়, আমাদের প্রস্তুতিমূলক পরীক্ষা বা কোনো ফর্ম পূরণ হলে সেখান থেকে ব্যবস্থাপনা ফি আমরা পাই, সেগুলি থেকে সমন্বয় করা হবে, এই শর্তে আমি তাকে 20,000 টাকা দিয়েছি। এ টাকাটি আমি আমার সহকর্মী নূরে আলম সিদ্দিকীর হাতে দিয়েছি, নূরে আলম সিদ্দিকী তাকে এটি দিয়েছে। কিন্তু দেখেন যে টিভির সামনে আব্দুল মান্নান ব্যাপারটা তো স্বীকারও করে নাই, উল্লেখও করে নাই। কতখানি অকৃতজ্ঞ হলে একজন মানুষ এভাবে কথা বলতে পারে। তো এটি হলো তার উদ্দেশ্যপ্রণোদিত একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের এই বহিঃপ্রকাশ। আমার ক্লাস নেয়া সম্পর্কিত একটা অভিযোগ এসেছে। তো এ সম্পর্কে আমি একটি কথাই বলতে পারি যে অভিযোগ সত্য নয়, কারণ যে শিক্ষার্থীর এখানে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেটি সম্পূর্ণরূপে মিথ্যা, সাজানো, উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রের একটা অংশ। এই শিক্ষার্থী ক্লাসে কখনোই আমি দেখেছি বলে মনে হয় না। আপনারা ক্লাস রেজিস্টার, যদি কেউ মনে করেন ক্লাস রেজিস্টারগুলি দেখতে পারেন, যে আগের ক্লাস পরের ক্লাস, অর্থাৎ আমার আগে যে শিক্ষক ক্লাস নিয়েছেন পরে আমি নিয়েছি, অথবা আমি আগে নিয়েছি পরে নিয়েছি, এক্ষেত্রে হয়তো একজন বা 2-4 জন ছেলেমেয়ের উপস্থিতি তাদের ব্যক্তিগত কারণে কম বেশি হতে পারে। তো এটা একটা স্বাভাবিক, যারা এই পেশার সঙ্গে আমরা সম্পর্কিত আছি এটা আমরা সবাই জানি যে ছাত্র উপস্থিতি একদিনে যদি 4টা ক্লাস হয়, বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষা প্রতিষ্ঠানে এটি সমান থাকে না। স্কুলে শাসন করে হয়তো ছেলেমেয়েদেরকে ধরে রাখার একটা সুযোগ আছে, কিন্তু আমাদের সেটি নেই। আর এটার সপক্ষে আমি বলতে পারি যে আমার বিভাগে 2015 সালের 19 আগস্ট ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধনের পর হতে এই বিভাগের একমাত্র শিক্ষক হিসাবে আমি প্রতিটি ক্লাস পাওয়ার পয়েন্টের মাধ্যমে নিয়েছি এবং নিচ্ছি। এ বিষয়ে আপনারা দেখেন আমার অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স শেষ বর্ষ পর্যন্ত যে পেপারগুলি আমি নিয়ে থাকি সেগুলির আংশিক আপনাদেরকে দেখানো হচ্ছে, আপনারা দেখেন। তো ডিজিটাল ক্লাসরুমের সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন যে এখানে বিষয়ের বাইরে আপনারা তেমন যেতে পারবেন না, কারণ আপনি স্লাইডে নির্দিষ্ট একটা বিষয় দেখানোর পর ওটা বাদ দিয়ে আপনি অন্য বিষয়ে আলোচনা করতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, ছেলেমেয়েদের বোঝানোর স্বার্থে বা যদি আমরা তাৎক্ষণিক মনে করি কোনো ভিডিও এখানে ছেলেমেয়েদেরকে দেখালে ছেলেমেয়েদের জন্য আরও এটা ফ্রুটফুল হবে, সেক্ষেত্রে নির্দিষ্ট ভিডিও এটা নেট থাকলে তাৎক্ষণিক দেখানো যায়, নেট না থাকলে একটি সাধারণত আমি করি যে আমার বাসায় এগুলি আমি ডাউনলোড করে নেই, সংশ্লিষ্ট একটা ফাইল আছে সেই ফাইলে রেখে দেই এবং সেটি তাদেরকে যদি প্রয়োজন মনে করে তাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আপনারা নিশ্চয় উপলব্ধি করতেছেন যে ক্লাস সম্পর্কিত যে অভিযোগ আমার সম্পর্কে আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। সেমিনারের বই ক্রয় প্রসঙ্গে কিছু বিভ্রান্তিকর কথাবার্তা বলা হয়েছে। যারা আপনারা এগুলি সম্পর্কে ওয়াকিবহাল না তাদের জ্ঞাতার্থে বলতেছি,
প্রতিটা সরকারি কলেজের প্রতিটি বিভাগেই সরকারের পরিপত্র মোতাবেক একটি ক্রয় কমিটি থাকে। সেই ক্রয় কমিটিতে পদাধিকার বলে বিভাগীয় প্রধান সভাপতি থাকেন, একজন সদস্য সচিব থাকেন, একজন সদস্য থাকেন, অর্থাৎ 3 সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমেই বিভাগের যে তহবিল সেটি ব্যয় এবং ব্যবহার করা হয়ে থাকে। আপনারা যদি কারো জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা যে কোনো সরকারি কলেজের যে কোনো বিভাগেই গিয়ে এই পরিপত্রটি দেখে নিতে পারেন। এখানে সেমিনার ফি হিসাবে আমরা যে টাকাটা ছেলেমেয়েদের কাছ থেকে নিয়ে থাকি সেটির ব্যয় এবং ব্যবহারের জন্য এই কমিটির মাধ্যমেই এটি করা হয়ে থাকে। যাই হোক, সেমিনার তহবিলের যে 8টি খাতে ব্যবহারের কথা বলা আছে সেই পরিপত্রে, সেখানে 1 নম্বরেই বলা আছে সেমিনারের জন্য বই ক্রয়, অর্থাৎ ছাত্রছাত্রী সেমিনার ফি বাবদ যে টাকাটা দিয়ে থাকে সেটি যেন সবার আগে ছাত্রছাত্রীদের প্রয়োজনে বই কেনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আমি দিনাজপুর সরকারি কলেজে যোগদান করার পর থেকেই এটাকে সকল সময় অগ্রাধিকার দিয়ে এসেছি। আমার ছাত্রছাত্রীরা এটি জানে, যারা এখান থেকে বের হয়ে গেছে তারা জানে, তারা এটি স্বীকারও করে যে আগে আমরা বই পাই নাই, কিন্তু স্যার যোগদান করার পর আমাদের প্রচুর বই আমাদের সেমিনারে তিনি ক্রয় করেছেন এবং আমরা এটা সহায়তা পেয়েছি। যাই হোক, যে বইগুলো নিয়ে প্রশ্ন এসেছে সে বইগুলি সম্পর্কে আমি বলি যে এগুলি সব রেফারেন্স বই, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে কোনো আংশিক জানার জন্য অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোনো পূর্ণাঙ্গ বই থেকে আমরা যা জানতে পারি সেই বইগুলিকে সাধারণত রেফারেন্স বই হিসাবে বিবেচনা করা হয়। যেমন ধরেন, আমি সংবিধান পড়াচ্ছি, সংবিধান পড়াতে গিয়ে হঠাৎ করেই সংবিধান শুরু করার কোনো সুযোগ নাই, সংবিধান কেন আসলো সেক্ষেত্রে আমাকে ইতিহাসের উপর কিছু আলোকপাত করতে হবে। সেখানে গ্রেট ব্রিটেনের ইতিহাসে আমাকে যেতে হবে। সঙ্গত কারণেই গ্রেট ব্রিটেনে মানুষের রাজনৈতিক অধিকার বা গণতান্ত্রিক অধিকারগুলি সম্পর্কে যে আন্দোলনগুলি হয়েছে এবং সেখানে সংবিধানের প্রথম লিখিত ডকুমেন্ট হিসাবে আমরা গ্রেট ব্রিটেনের ম্যাগনা কার্টাকে বলে থাকি, যেটা 1215 সালে রাজা জনের সময় জনগণের চাপে রাজা জন মেনে নিতে বাধ্য হয়েছিলেন। সেটি তো আমি রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে পাবো না, এটার তো পূর্ণাঙ্গ বিবরণ আছে ইতিহাসের বইয়ে। সঙ্গত কারণে আমাকে একটি ইতিহাসের বইও কিনতে হবে। এখন আমাদের ছেলে মেয়েদের প্রাচ্যের রাষ্ট্রচিন্তা পড়ানো হয়। প্রাচ্য অর্থাৎ আমাদের এশিয়া কেন্দ্রিক যে রাষ্ট্রচিন্তা, এটার একটা বড় অংশই হলো ইসলাম ধর্ম নির্ভর। এখানে ইসলামী অর্থাৎ মুসলিম অনেক দার্শনিকের বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে। সেক্ষেত্রে মুসলিম পারিবারিক আইনের কিছু ব্যাপারও এর সঙ্গে সংশ্লিষ্ট আছে, যেগুলি আমাদের ছেলে মেয়েদেরকে জানাতে হয় রেফারেন্স হিসাবে। যেমন ধরুন, ভারতের সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে কোনো মুসলিম তার স্ত্রীকে একবারে 3 তালাক দিতে পারবে না, তাকে কোরআন শরীফের বিধান অনুযায়ী 1 মাস পর পর তালাক দিতে হবে। এখন ঘটনা হলো, আমাদের অধিকাংশ শিক্ষার্থীরাই হলো মুসলিম, এই বিষয়টা তো তাদের পরবর্তী পারিবারিক জীবনের সঙ্গে সংশ্লিষ্ট। তাহলে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে স্যার এই তালাকের বিষয়ে আপনি কিছু বলুন, তাহলে আমি একজন শিক্ষক, আমি কি বলবো যে এটি আমার বিষয়ের সঙ্গে সম্পর্কিত না, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত না? এ প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নই। আমার তো শিক্ষক হিসাবে আমার দায়িত্ব হবে ছাত্রের এই প্রশ্নের জবাব দেয়া। এখন কেউ যদি মনে করে না এটা তিনি দিতে পারেন না, এটা ইসলামী বিষয়, তিনি ধর্মীয় বিষয়, তিনি কেন রাষ্ট্রবিজ্ঞান টিচার হিসেবে এটা বলবেন? একজন শিক্ষকের দায়িত্ব হলো ছাত্রের সকল প্রশ্নের জবাব দেয়া। এটি যদি তার জানা না থাকে, ছাত্রদের কাছ থেকে তিনি সময় নেবেন এবং ছাত্রকে অবশ্যই সেটি জানাবেন। আমি এটা মনে করি শিক্ষক পেশার সঙ্গে এটি মিলে না। আমাদের প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদের নিষ্ফলা মাঠের কৃষক বইটি পড়ে দেখুন যে তিনি কত কষ্ট পেয়েছেন বর্তমান টিচারদের দায়সারাভাবে সিলেবাস ভিত্তিক পড়াশোনা বা সিলেবাস শেষ করার বিষয়টি নিয়ে। এখন এখানে পুরাতন বইয়ের প্রসঙ্গে এসেছে। পুরাতন বইগুলি আমি অধিকাংশই কিনেছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন থেকে। আর আপনারা এই বিষয়ে যাদের ধারণা আছে তারা জানেন, ইসলামী ফাউন্ডেশনের কোনো একটা বই একবার প্রিন্ট হলে সেটির পরবর্তী সংস্করণ হয়তো 1 যুগ চলে গেলেও সেটি সহজে বের হয় না, যেমনটি বাংলা একাডেমির ক্ষেত্রেও প্রযোজ্য। তো এখন আমি একজন শিক্ষক, আমার দায়িত্ব হলো বিভাগীয় সেমিনারকে সমৃদ্ধ করা। সেক্ষেত্রে রেফারেন্স বইয়েরও প্রয়োজন আছে, কারণ একজন শিক্ষক MA পাস করলেই যে তিনি সব জানবেন তা নয়। অনেক ছোটোখাটো বিষয় আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত, সেগুলি জেনে নিতে হয় রেফারেন্স বই হিসাবে। আমি এগুলি ধর্মীয় বিষয়বস্তু বিবেচনায় ইসলামী ফাউন্ডেশন থেকে ক্রয় করেছিলাম, যেগুলির আর প্রিন্ট এখন বাজারে নেই। কোনো বিতর্কিত লেখকের বই এখানে ক্রয় করা হয় নাই। যদি 2-1টি থেকে থাকে সেগুলি ধর্মীয় বিষয়বস্তু বিবেচনায় ক্রয় করা হয়েছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন কোনো বিতর্কিত লেখকের রাজনৈতিক বা অর্থনৈতিক বিষয়ের উপর লেখা কোনো বই আমি ক্রয় করিনি।
আমার বিভাগের সেমিনারে যে বই আছে এ বিষয়ে আমি এই অভিযোগগুলি আসার পর আমি চিন্তা করলাম যে এটা একটা স্বচ্ছতার ভিতর আনা দরকার। তো কিভাবে স্বচ্ছতা আনা যায় সেটি আমি চিন্তা করলাম। যদি আমি বিভাগের একটা ডিজিটাল ক্যাটালগ বা ডিজিটাল রেজিস্টার তৈরি করি এবং সেটি যদি আমি ডিপার্টমেন্টের ফেসবুকে আপলোড করি, তাহলে আমার সকল শিক্ষক শিক্ষার্থী অথবা যারা আমার বিভাগের ফেসবুকের সঙ্গে যুক্ত হতে চায় তারা সবাই দেখবেন যে ডিপার্টমেন্টে কতটি বই আছে, কি কি বই আছে, কোন লেখকের বই আছে, কোন বিষয়ের উপর এগুলি লেখা হয়েছে। এ কারণে আমি কাজটা শুরু করেছি। ইনশাল্লাহ আশা রাখি অচিরেই আমার বিভাগের ফেসবুকে আমি ডিজিটাল ক্যাটালগ কাম স্টক রেজিস্টার, অর্থাৎ যে বইগুলি আছে আমার সেমিনারে কেনা তার এখন হাতে লেখা স্টক রেজিস্টার আছে, সেটাকে আমি ডিজিটালাইজড করে ফেলবো এবং সেটি ডিপার্টমেন্টের ফেসবুকে আপলোড করব। যারা আমার ছাত্রছাত্রী তারা বাড়িতে থেকেই তার মোবাইলের মাধ্যমে চেক করতে পারবে যে তার প্রয়োজনীয় বইটি কেনা আছে কিনা। এই সেমিনারে যদি থাকে তাহলে সে এসে সেমিনার সহকারীকে তার বইটার চাহিদা দিতে পারবে এবং তাৎক্ষণিক সেটা হয়তো সেমিনার সহকারী তাকে সহায়তা দিতে পারবে। এবং অধ্যক্ষ মহোদয় যদি অনুমতি দেন কলেজের ওয়েবসাইটেও আপলোড করে দেব, যাতে কলেজের সঙ্গে সম্পর্কিত তথা দেশ জাতির সকল সদস্যই যেন সেটি দেখতে পারে যে রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান কি কি বই কিনেছেন, এইগুলি কোন বিষয়বস্তু কেন্দ্রিক, এগুলি কেনা ঠিক হয়েছে কি হয়নি, তখন জাতি আমার বিচার করবে। আমি জাতির কাছে এটি ছেড়ে দিলাম। এখানে শিক্ষা সফরের টাকা আত্মসাৎ প্রসঙ্গে কথা বলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরকারি নিয়ম অনুযায়ী শিক্ষা সফরের ফি বাবদের যে টাকা আদায় হয় সেটি কলেজের ক্যাশ শাখায় জমা হয়। বিভাগগুলিতে যে শিক্ষা সফর হয়, শিক্ষা সফর শেষে সরকারি নিয়ম অনুযায়ী বিল ভাউচার দাখিল করে সে টাকা উত্তোলন করতে হয়। এখন অনেক সময় যে টাকাটা একটা নির্দিষ্ট শিক্ষাবর্ষের ছেলেমেয়েদের প্রাপ্য থাকে সেটি কোনো অধ্যক্ষই অগ্রিম হিসাবে দেন না, এটা নিয়মও নয়। ফলে ছেলেমেয়েদের শিক্ষা সফরে যদি কোনো টাকা ঘাটতি হয় সেটি বিভাগীয় প্রধান ব্যক্তিগতভাবেই তিনি এটা চেষ্টা করেন কভার করার, অথবা শিক্ষকদের কাছ থেকে কিছু কিছু করে নিয়ে শিক্ষা সফরটা সম্পন্ন করেন। শিক্ষা সফর শেষে হিসাব করে কোন কোন শিক্ষাবর্ষের ছেলেমেয়েরা শিক্ষা সফর করে আসলো, টাকা তুলতে গিয়ে দেখা যায় অনেক সময় দেরি হয়ে যায়। টাকা তোলার দেরি হওয়ার কারণে দেখা যায় যে বেশ কয়েকটা শিক্ষাবর্ষের ছেলেমেয়েদের টাকা তোলা বাকি থাকার কারণে এ সম্পর্কে উদ্যোগ নিতে হয়। আমার বিভাগের সহকর্মী রাকিবুল ইসলাম তিনি এরকম বাকি পড়ে যাওয়া যে শিক্ষা সফরগুলির টাকা উত্তোলন করা হয় নাই, তিনি সেটি উদ্যোগ গ্রহণ করেন এবং বিল ভাউচারগুলি তৈরি করেন, আমার নিকট উপস্থাপন করেন। আমি সেগুলি স্বাক্ষর দিয়ে দেই। রাকিব সাহেব এগুলি কলেজের হিসাব শাখায় নিয়ে গিয়ে জমা দেন। হিসাব শাখার পরীক্ষা নিরীক্ষার পর অধ্যক্ষ মহোদয় অনুমোদন দিলে মোট শিক্ষা সফরের খাতে আমার বিভাগের পাওনা 2,16,800 টাকার একটি চেক আমার নামে ইস্যু হয়। চেকটি রাকিবুল ইসলাম সাহেবই চেকের মুড়ির পিছনে স্বাক্ষর দিয়ে গ্রহণ করেন। তিনি চেকটি ব্যাংকে নিয়ে যান, ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। এ সম্পর্কিত যত দায় দেনা আছে সেগুলি তিনি পরিশোধ করেন। পরিশোধ করার পর 1,16,800 টাকা তিনি আমার নিকট জমা করেন। দেখুন, গত 11/4/2021 তারিখে আমার সকল সহকর্মী এবং আব্দুল মান্নানের স্বাক্ষরযুক্ত যে বিবরণী আমার কাছে ওনারা দাখিল করেছেন, সেখানে শিক্ষা সফর হাতে 10/2, এখানে দেখেন তারিখ দেখাচ্ছে 10/2/2021, অর্থাৎ এই তারিখে টাকাটা কলেজ ফান্ড থেকে তোলা হয়েছে 2,16,800 টাকা। এ বাবদ সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট এবং আয়কর দিতে হয়েছে 26,000 টাকা। এটা বাদ দিয়ে টাকা আমরা দেখতেছি 1,90,800 টাকা থাকতেছে। বিভাগীয় প্রধানের কক্ষে পার্টিশন বাবদ ব্যয় এখানে দেখেন 26,000 টাকা খরচ হয়েছে, টাকা থাকতেছে আর 1,64,800। এরপরে দেখেন যে সংশ্লিষ্ট শ্রেণীসমূহের শিক্ষা সফর সমূহে অর্থ প্রদান বাবদ মোট ব্যয় 74,000। তাহলে আর বাকি থাকলো 90,800, অর্থাৎ এই 90,800 টাকা এখন আমার কাছে গচ্ছিত আছে, যেটা আমরা পরের শিক্ষা সফরের ভর্তুকি হিসাবে দিতে পারি অথবা বিভাগের কোনো উন্নয়নমূলক কাজও করতে পারি। অবশ্যই এক্ষেত্রে অধ্যক্ষ মহোদয়কে অবহিত করে আমরা সকল শিক্ষক একমত হয়ে সে কাজটি করব, অন্যথায় সেটি করা হবে না। শিক্ষা সফরের অর্থ বিষয়ে আমার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কোনো অভিযোগ নেই, আপনারা যাচাই করে দেখতে পারেন। আমার সম্পর্কে আনিত অভিযোগগুলি সম্পর্কে মোটামুটি আমি আপনাদেরকে একটি যেমন ধারণা দিলাম, তেমনি বিভিন্ন ডকুমেন্টগুলিও আপনাদেরকে প্রদর্শন করলাম, আপনারা এগুলি যাচাই করবেন। মূলত বিভাগে একটি শিক্ষক কর্মচারীর চক্র আছে যা আমাকে বিভিন্ন সময় অসহযোগিতা করেছে, বিপদগ্রস্ত করার চেষ্টা করেছে। এই চক্রের একটি
দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরি ডকুমেন্ট সহ। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে গত কয়েকদিন আগে, এটা সম্ভবত গত 13-10-21 তারিখে 2018 সালের MSS পূর্বভাগ পরীক্ষা লিখিত পরীক্ষাটা শেষ হয়েছে। এরা যখন ফর্ম পূরণ করে, তখন ফর্ম পূরণ করার সময় যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করতেছিলেন, তিনি কর্মচারীর সঙ্গে মিলে ছাত্রছাত্রীদের ইনকোর্স পরীক্ষায় যারা অনুপস্থিত ছিল তাদের কাছ থেকে জরিমানা বাবদ কিছু টাকা আদায় করেছে, যেটা আমি পরবর্তীকালে জানতে পারি। আমি জানার পর সেটি সংশ্লিষ্ট কর্মচারীকে ডকুমেন্টগুলি সহ ডাকলাম, সংশ্লিষ্ট আহ্বায়ককে বললাম যে এটা কি ঘটনা, এরকম ছাত্রদের কাছ থেকে তো আমরা কোনো জরিমানা আদায় করতে পারি না, আমরা শুধু নির্দিষ্ট ফি নিতে পারি। কেউ পরীক্ষা দেয় নাই, তার সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি আমরা নিতে পারি। মূল পরীক্ষা না দিলে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে, যেহেতু তার ইনকোর্স পরীক্ষার নম্বর পাঠাতে হবে, পরীক্ষা না নিয়ে তো আমরা নম্বর পাঠাতে পারবো না, এজন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার একটা সিস্টেম আছে। তো আমি অনুমতি দিয়েছিলাম যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি বাবদ প্রতি কোর্সের 25 টাকা যা বিশ্ববিদ্যালয় নির্ধারিত তা নেওয়া যাবে, কিন্তু কোনো জরিমানা নেওয়া যাবে না। কিন্তু আমার অগোচরে এই কর্মচারী আর সংশ্লিষ্ট আহ্বায়ক যোগ সাজস করে তারা জরিমানা বাবদ একটা টাকা আদায় করেছে। আমি এটা জানতে পেরে সেই টাকা আমার কাছে হস্তান্তর করতে তাদেরকে বাধ্য করার পর শিক্ষার্থীরা যেহেতু অ্যাডমিট নিতে আসবে, তখন আমি এই টাকাটি আমার বিভাগীয় সহকর্মী মোহাম্মদ মুর্তাজা আলী, সহযোগী অধ্যাপক, তাকে আমি এই টাকাটা ছাত্রছাত্রীদের ফেরত দিতে বলি, অর্থাৎ জরিমানা বাবদ যেটুক নেওয়া হয়েছিল সেই টাকাটি যেন ফেরত দেওয়া হয়। এই ডকুমেন্টে আপনারা দেখতেছেন যে এটা হলো জরিমানা বাবদ আদায়কৃত টাকা ফেরত দেওয়ার তালিকা, পূর্বভাগ পরীক্ষা 2018। এখানে আপনারা দেখতেছেন যার কাছে 400 টাকা নেওয়া হয়েছে তার কাছে 200 টাকা ফেরত দেওয়া হয়েছে। এই স্বাক্ষরটি আপনারা দেখতেছেন, এগুলি হলো আমার সহকর্মী মুর্তজা আলীর স্বাক্ষর, এবং যারা টাকা ফেরত নিয়ে গেছে তাদের এখানে তারা প্রত্যেকে নাম লিখেছে, তার মোবাইল নাম্বার দিয়েছে। আপনারা মনে হলে নিজেদের কাছের যদি কোনো এরকম পরীক্ষার্থী থাকে তাদের কাছ থেকে এগুলি আপনারা যাচাই করে দেখতে পারবেন। মূলত আমি এই চক্রান্তের শিকার। গত 7-10-21 তারিখে বাংলা ভিশন টিভিতে যে খবর প্রচারিত হয়েছে, ওই দিন এবং তার আগের দিন একটি মোবাইল নাম্বার আপনারা এখানে দেখতেছেন, 0151630333। এই মোবাইল নাম্বার থেকে আমার কলেজের সম্মানিত শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মচারীদের SMS পাঠানো হয়েছে, যাতে তারা সবাই এই খবরটা দেখে। সফটওয়্যার ব্যবহার করে আমরা উদ্ধার করেছি যে এই নম্বরটি জনৈক রফিকের মোবাইল নম্বর। আপনারা এখানে ডকুমেন্ট দেখতেছেন যে এই নম্বর থেকে SMS পাঠানো হয়েছে, এবং এই নম্বরটা কোনো এক মোবাইলে রফিক ভাই পাবলিক নামে সেভ করা আছে। কলেজের সম্মানিত শিক্ষক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর মধ্যে যাদের সঙ্গে এই রফিক মোবাইল নাম্বার 015186303333 এর মাধ্যমে এখনও যোগাযোগ রেখেছে, তারা প্রত্যেকেই ভালো করেই চেনেন কে এই রফিক। এছাড়াও সহকর্মী জনাব মোহাম্মদ রাকিবুল ইসলাম, তার মোবাইল নাম্বার যেটা তিনি সচরাচর ব্যবহার করে থাকেন, 01718239558 থেকেও এই খবরটা দেখার জন্য সম্মানিত শিক্ষক, সহকর্মী, ছাত্রছাত্রী, কর্মচারীদের SMS পাঠানো হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত খবর প্রচারের সাথে এই রফিক এবং সহকর্মী রাকিবুল ইসলামের সম্পর্ক আমরা স্পষ্টতই প্রমাণ পাইলাম। এখন আপনারাই বলুন যে এই জনৈক রফিক আর এই আমার সহকর্মী রাকিবুল ইসলাম, তারা কোন স্বার্থে এই খবরটা যাতে সবাই দেখে সেজন্য সবাইকে SMS পাঠিয়েছিল। মূলত সহকর্মী মোহাম্মদ রাকিবুল ইসলামের মোবাইল নাম্বার 01718823958 থেকে SMS পাঠানোর ডকুমেন্ট সংগ্রহে দেরি হওয়ার কারণে এ সম্পর্কিত প্রকৃত তথ্য ও ঘটনা আপনাদের জানাতে আমার দেরি হলো। গত সেপ্টেম্বরের 10 তারিখ রাত 1টায় কোনো একজন ব্যক্তি আমার জিমেল আর ফেসবুকে নজরদারি করার চেষ্টা করে। তখন ফেসবুক কর্তৃপক্ষ আমাকে একটা মেসেজ দিয়ে সতর্ক করে দেয়। তারপরে সকাল 9টায় আমি বিষয়টা নিয়ে কম্পিউটারে একটু দেখার চেষ্টা করি যে এটা আসলে ঘটনাটা কি। আমি তো ফেসবুকে ঢুকিও নাই। তারপরে দেখতেছি যে এখানে যে ডিভাইসগুলি দেখাচ্ছে তার ভিতরে একটা অচেনা ডিভাইস, এটা তখন সকাল 9টা যেহেতু বাজে, তা দেখা যাচ্ছে 8 ঘন্টা আগে সে চেষ্টা করছে ঢোকার জন্য আর কি। এরপর আমি
ওই লোকেশন দেখার চেষ্টা করি। তো তখন সেখানে দেখা যাচ্ছে যে এটা আসলে দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ির একটা ভবন। তো এরপরে দেখি যে এই ভদ্রলোক যে রাউটার ব্যবহার করে, সেই রাউটার, তার মোবাইলের চার্জ তখন ছিল 90%, আর রাউটারের নাম হলো আজান। আপনারা এখানে দেখতে পারতেছেন যে তার রাউটারের নাম হলো আজান, আর এই হলো তার লোকেশন ভবনের আর কি। এরপর তার ডিভাইস ইনফরমেশন দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখতেছেন তার IMEI নাম্বার 354306076447। দেখেন যে উনি লাস্ট আমার এখানে লগ ইন করছে সেপ্টেম্বরের 9 তারিখ। এখন আপনারা দেখেন যে আমার যে যে ব্যক্তিগত বা পারিবারিক ডিভাইসগুলি আমার ফেসবুকের সঙ্গে লগ ইন করা আছে, এখানে তার তালিকা, যেমন এখানে দেখেন অ্যান্ড্রয়েড 10 ডিভাইস, হ্যাঁ, এটা আমার পারিবারিক। তারপর অ্যান্ড্রয়েড 5.1.1 ডিভাইস, এটা আমার ব্যক্তিগতটা, হ্যাঁ। আর এই যে ডিভাইসটা আপনারা দেখতেছেন অ্যান্ড্রয়েড 8.1.0 ডিভাইস, এই যে ডিভাইস টাইপটা যদি কপি করে আমরা গুগলে সার্চ দেই, তাহলে ওই গ্যালাক্সি J7 প্রাইম ডিভাইসটা শো করতেছে। এই যে ডিভাইসটা অ্যান্ড্রয়েড 8.1.0 ডিভাইস, এইটা আমার পরিবারের কেউ ব্যবহার করে না। এরপর আমি আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি চেক করতে গিয়ে দেখি যে SM-G610F এই মডেলের মোবাইলটি, যা অ্যান্ড্রয়েড 8.1.0 এই সিস্টেমে এখন উনি এটা পরিচালনা করেন আর কি। এখানে দেখা যাচ্ছে যে 79 বার শো করতেছে, অর্থাৎ তিনি আমার ফেসবুক আইডিতে ঢুকে আমার উপর 79 বার নজরদারি করেছেন। তো এখন সমস্যাটা হলো যে আমি তো নিশ্চিত না যে তিনি আমার এই যে পাসওয়ার্ড ব্যবহার করে আমার ফেসবুকে ঢুকছেন, ঢুকে এর ভেতরেই আমার অবস্থান, আমার রাষ্ট্রীয় দায়িত্ব, সামাজিক মর্যাদা, আমি যে কাজগুলোর সঙ্গে সম্পর্কিত বা যে ব্যক্তিগণের সঙ্গে সম্পর্কিত, এগুলির ক্ষেত্রে তিনি ক্ষতিকর কোনো কিছু কাজ করছেন কিনা। এজন্য আমি গত 3 তারিখে, অর্থাৎ এ মাসের এই 3 তারিখে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি জিডি করি, যার নাম্বার হলো 165। যেহেতু আমার সহকর্মী মোহাম্মদ রাকিবুল ইসলাম দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় বসবাস করেন এবং তার ছেলের ডাক নাম আজান, তাই কয়েকদিন আগে সহকর্মী মোহাম্মদ রাকিবুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি অধ্যক্ষের সঙ্গে বলেন, আপনি মামলা করেন, আমি মামলা ফেস করব। জানাব মোহাম্মদ রাকিবুল ইসলামের মতো বিপজ্জনক সহকর্মীর এরকম বেআইনি কর্মকাণ্ডের কারণে আমি ভয়ানক মানসিক চাপে ও নিরাপত্তাহীনতায় আছি। পরিশেষে আমি আমার সহকর্মী ও প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং দেশবাসীর কাছে অনুরোধ করছি, জনৈক রফিক এবং আমার সহকর্মী মোহাম্মদ রাকিবুল ইসলাম যেহেতু আমাদের এই প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্তকারী খবর প্রচারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, এবং জনাব রাকিবুল ইসলাম আমার ফেসবুক এবং জিমেইল হ্যাক করে আমার উপর নজরদারি চালিয়েছেন, সে কারণে এই দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনকে সহায়তা করি। সেই সাথে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে আপনাদের সবার সমর্থন ও সহযোগিতা কামনা করছি।